আহমদ মুসা কফির কাপে চুমুক দিতে যাচ্ছিল। আহমদ আবদুল্লাহ ছুটে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁকুনি লেগে কিছুটা কফি পড়ে গেল তার শার্টে। আহমদ মুসার এপাশে বসে জোসেফাইন কফি পান করছিল। তার মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠেছে। তাকিয়েছে সে আহমদ আবদুল্লাহর দিকে। বলল একটু শক্ত কণ্ঠে, আহমদ আবদুল্লাহ, তোমার কাছে এমনটা আশা করিনি। কাপ থেকে কফি পড়ে যাওয়ায় আহমদ আবদুল্লাহ এমনিতেই অপরাধ বোধ নিয়ে থমকে দাঁড়ায়। তার উপর মায়ের বকুনি খেয়ে কেঁদে ফেলে। মায়ের এ ধরনের বকুনি তার কাছে নতুন। আহমদ মুসা কফির কাপ রেখে আহমদ আবদুল্লাহকে টেনে নিল কোলে। বলল, না বেটা, তোমার আম্মা তোমাকে বকেনি, উপদেশ দিয়েছে। মা তো ছেলেকে উপদেশ দেবেই। জোসেফাইন হাসল। আহমদ আবদুল্লাহর মাথায় হাত বুলিয়ে তার চোখ মুছে দিয়ে আদর করে বলল, তুমি খুব ভালো ছেলে। দরজা নক করে একটু পরে ড্রয়িং রুমে প্রবেশ করল আয়া। ট্রেতে কফির দুটি কাপ তুলে নিতে নিতে আহমদ আবদুল্লাহকে বলল, আহমদ আবদুল্লাহ, তুমি চলে এসেছ? আমাদের খেলা তো এখনও শেষ হয়নি। আহমদ আবদুল্লাহ আহমদ মুসার কোল থেকে উঠে দাঁড়িয়ে বলল, ওহো, গুড আন্টি, বলেই ছুটে গেল আয়ার দিকে। ওরা চলে গেল ভেতরে। আহমদ মুসা উঠে গিয়ে স্ট্যান্ড থেকে কয়েকটা দৈনিক পত্রিকা এবং ম্যাগাজিন নিয়ে এসে টি টেবিলে রেখে বসল সোফায়। বলল, আজকের কাগজগুলো দেখেছ জোসেফাইন? জোসেফাইন টি টেবিল থেকে একটা ম্যাগাজিন তুলে নিয়ে বলল, দৈনিক পত্রিকা আমি তোমার পরে পড়ি, এতে তোমার কাছে শোনার পর আমার কম পড়লেই চলে। হাসল আহমদ মুসা। বলল, সময় ও পরিশ্রম কমানোর সুন্দর কৌশল তোমার, ধন্যবাদ। আহমদ মুসা একটা ইংরেজি দৈনিকের পাতা খুলে চোখ বোলাতে লাগল। একটা সিঙ্গল কলাম বক্স নিউজের উপর চোখ দুটো আটকে গেল তার। নিউজটার হেডিং, প্রতিভাধর ব্যক্তিদের নিখোঁজ হওয়ার উদ্বেগজনক রহস্য। খবরটা মার্কিন যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানের বেসরকারি বিখ্যাত ল্যাবরেটরি সায়েন্স টুমরো এর অ্যান্টিম্যাটার বিজ্ঞানী ডক্টর উমর আবদুল্লাহর দুদিন আগে নিখোঁজ হবার তথ্য দিয়ে বলেছে, শুধু গত এক মাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আরও 5 জন প্রতিভাধর ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে 3 জন পদার্থবিজ্ঞানী, একজন জেনেটিক বিজ্ঞানী এবং একজন মেরিন বিজ্ঞানী। ভ্রু কুচকালো তার। উদ্বেগ ফুটে উঠল চোখে মুখে। মাত্র 1 মাসে 6 জন নিখোঁজ। পত্রিকার উপর থেকে মুখ তুলে জোসেফাইনের দিকে তাকিয়ে আহমদ মুসা বলল, জোসেফাইন, সেই দুঃসংবাদের খবর। কি খবর? জিজ্ঞাসা জোসেফাইনের। আরেকজন বিজ্ঞানীর নিখোঁজের খবর। গোটা নিউজের উপর চোখ বুলালো সে। বলল, গত 1 বছরে নিখোঁজ হওয়ার হিসাব দেয়া হয়েছে এই নিউজে। সে সাথে কিছু বিশ্লেষণ দেয়া হয়েছে। 51 জন বিজ্ঞানী ও বিশেষজ্ঞ প্রতিভা গত 1 বছরে নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে 21 জন পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানীর মধ্যে অ্যান্টিম্যাটার বিজ্ঞানী 11 জন, কণা বিজ্ঞানী 7 এবং 3 জন মেরিন বিজ্ঞানী। এই 21 জন ছাড়া অবশিষ্ট 30 জনের মধ্যে রয়েছেন ইতিহাস, অর্থনীতি, ভূগোল, রসায়ন, জীববিজ্ঞান, গণিত প্রভৃতি বিষয়ের বিশেষজ্ঞ বিজ্ঞানী এবং আরও রয়েছেন কয়েকজন প্রতিভাবান রাজনীতিক। নিউজে আরেকটা বিশ্লেষণ দেয়া হয়েছে, সেটা ধর্মীয় পরিচয়মূলক। গত 1 বছরে 51 জন বিজ্ঞানী ও বিশেষজ্ঞের মধ্যে 45 জনই মুসলিম। আহমদ মুসা চোখে মুখে গভীর বেদনা, অস্বস্তির চিহ্ন। বলল, তাহলে যা আশঙ্কা করা হয়েছিল তাই? মুসলিম বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের বিরুদ্ধে এ অভিযান? বলল জোসেফাইন, কেন, অমুসলিম বিজ্ঞানীও তো আছেন কয়জন? আছেন কয়জন? সেটা নিশ্চয়ই ক্যামোফ্লেজের জন্যে। যারাই এই অপরাধমূলক কাজের পেছনে থাক, বিজ্ঞানী বিশেষজ্ঞদের নিখোঁজ করাই যদি তাদের লক্ষ্য হতো, তাহলে এত মুসলিম বিজ্ঞানী বিশেষজ্ঞ নিখোঁজ হবার কথা নয়। আহমদ মুসা বলল, কেন? প্রশ্ন জোসেফাইনের। কারণ এই মানের বিজ্ঞানী অন্য সম্প্রদায়ের মধ্যে আরও বেশি পরিমাণে আছে। এদিক থেকে চোখ একতরফাভাবে মুসলিম বিশেষজ্ঞদের প্রতি যাবার কথা নয়। আহমদ মুসা বলল, ঠিক, তাহলে কি টার্গেট মুসলিম বিজ্ঞানী বিশেষজ্ঞরা? দেখা যাচ্ছে শুধু বিজ্ঞানী বিশেষজ্ঞ ব্যক্তিরাই নয়, প্রতিভাবান মুসলিম রাজনীতিক তাদের টার্গেট। এর অর্থ কি? বিষয়টি আমার কাছে খুব গোলমেলে লাগছে, বলল জোসেফাইন। ঠিক বলেছ, মোটিভটা খুব সরল নয়। বিজ্ঞানীদের সাথে সমাজবিজ্ঞানী ও রাজনীতিকরা নিখোঁজ হওয়া উদ্বেগজনক। আহমদ মুসা বলল,
কি সেটা? জিজ্ঞাসা জোসেফাইনের। অত্যন্ত কৌশলে একটা সম্প্রদায়কে ধীরে ধীরে মেধাশূন্য করার ভয়াবহ একটা ষড়যন্ত্র, আহমাদ মুসা বলল। চমকে উঠল জোসেফাইন। সামনে থেকে পর্দা সরে গেলে যা হয় তেমন তার কাছে সব পরিষ্কার হয়ে গেল। কেঁপে উঠল তার মন। গত 1 বছরে 51 জন বিজ্ঞানী বিশেষজ্ঞ। পরিস্থিতি ভয়াবহ, বলল জোসেফাইন। সত্যি এই ভয়াবহ ষড়যন্ত্র এটা। এর বিস্তারও দেখছি গোটা দুনিয়াব্যাপী। হ্যাঁ, নিখোঁজের স্পট ছড়িয়ে আছে গোটা দুনিয়ায়। তার মানে গোটা দুনিয়া এদের নেটওয়ার্কের আওতায়, বলল আহমাদ মুসা। জোসেফাইন উঠে গিয়ে আহমাদ মুসার পাশে বসল। বলল, কেসটা তুমি নিচ্ছ? নিচ্ছি নয়, কে দেবে এই কেস আমাকে? এর তো কোনো বাদী নেই। পৃথিবীর মানুষ মানবতা এর বাদী, কিন্তু মানুষ মানবতার কোনো মুখপাত্র নেই। মানবজাতির একজন সদস্য হিসাবে আমি, তুমি এর বাদী। আমাদের পক্ষ থেকে এই কেস আমি গ্রহণ করছি। আহমাদ মুসা বলল, ধন্যবাদ। আল্লাহ সাহায্য করুন। এ এক অন্ধকারে ঢাকা কঠিন পথ তোমার, বলল জোসেফাইন। ঠিক জোসেফাইন, একেবারে অন্ধকারে ঢাকা পথটা। একটা সন্ত্রাসী সংগঠনের নাম মাত্র শুনেছি, এর বাইরে আর কিছু অবলম্বন নেই। সংগঠনটির নাম অদ্ভুত, ব্ল্যাক সান সিন্ডিকেট। সেদিন সৌদি পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছিলাম, ওদের রেকর্ডে এমন কোনো সংগঠনের নাম নেই। সৌদি পুলিশ প্রধান পরে কথা বলেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এবং ব্রিটেনের S10 প্রধানের সাথে। তারাও জানিয়েছেন এ ধরনের কোনো ওয়ার্কিং সন্ত্রাসী সংগঠন বা গোপন কোনো সংস্থার নাম তাদের রেকর্ডে নেই। এই বিষয়টি আমাকে খুব বেশি বিস্মিত করেছে। তাদের নজরের বাইরে কোনো সন্ত্রাসী সংগঠন বিশ্বজুড়ে কাজ করছে, এটা অবিশ্বাস্য, ভাবছিল জোসেফাইন। আহমাদ মুসার কথা শেষ হলেও কথা বলল না। কিছু একটা খোঁজার চিহ্ন তার চোখে মুখে। হঠাৎ তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বলল, একটা মজার নামের মিলের কথা তোমাকে বলি। সায়েন্স ফিকশনে আমি ব্ল্যাক সান সিন্ডিকেটের নাম পড়েছি। সেই নামের সাথে এই গোপন সংগঠনের নাম কিন্তু একদম মিলে যায়। আহমাদ মুসার চোখে বিস্ময় নেমে এলো। সেই সাথে প্রচণ্ড উচ্ছ্বাসে তার মুখ ফেরেই যেন বেরিয়ে এলো, আশ্চর্য, একই নাম, ব্ল্যাক সান সিন্ডিকেট। হ্যাঁ, ব্ল্যাক সান সিন্ডিকেট, বলল জোসেফাইন। কপাল কুঞ্চিত হলো আহমাদ মুসার। সায়েন্স ফিকশনের মতো সংগঠন এটা? জিজ্ঞাসা আহমাদ মুসার। সন্ত্রাসবাদী সংগঠন, অত্যন্ত পাওয়ারফুল। এর ক্ষমতার বিস্তার ছিল আমাদের গোটা ছায়াপথ গ্যালাক্সি জুড়ে, বলল জোসেফাইন। মজার ব্যাপার তো, এদের পরিচয় সম্পর্কে আর কি আছে সায়েন্স ফিকশনে? আহমাদ মুসা বলল। ওদের কথা তোমার কোনো কাজে আসবে? ব্ল্যাক সান সিন্ডিকেট আমাদের ছায়াপথ গ্যালাক্সির বিভিন্ন গ্যালাকটিক কিংডমগুলোতে সন্ত্রাস, কালোবাজারি ইত্যাদি সহ এমন কোনো অপরাধ নেই যার সাথে জড়িত ছিল না। তাদের উপস্থিতি প্রভাব প্রতিপত্তির অধীনে ছিল প্রায় গোটা গ্যালাক্সির গ্যালাকটিক রাজ্যসমূহ। ছায়াপথ গ্যালাক্সির কেন্দ্রীয় সরকারেও সিনিয়র 2 জন সামরিক অফিসার, ডার্থ সিডিয়াম এবং ডার্থ মাউল, ব্ল্যাক সান সিন্ডিকেট সম্পর্কে বলেছেন এটা বিশাল এক ক্রিমিনাল সিন্ডিকেট। এই সিন্ডিকেটের প্রভাব প্রতিপত্তি পৃথিবীর সমূহ অঞ্চল থেকে শুরু করে গ্যালাক্সির প্রান্ত পর্যন্ত সব গ্রহে পরিব্যাপ্ত। যে সম্পদ এদের হাতে আছে তা সীমাহীন। এদের সৈন্য আছে লাখ লাখ। গ্যালাক্সির সাধারণ বাসিন্দাদের মতে এই সিন্ডিকেট জানা মহাবিশ্বের অত্যন্ত ক্ষমতাধর সংগঠন। সায়েন্স ফিকশনে ব্ল্যাক সান সিন্ডিকেটের অনেক উত্থান পতনের কথা বলা হয়েছে। খ্রিস্টের জন্মের 3500 বছর আগে তাদের উত্থান, আর খ্রিস্টপূর্ব 33 বছর আগে তাদের মধ্যে ভাঙ্গন আসে। 2 বছরের মধ্যে আবার সামলে ওঠে। 24 খ্রিস্টাব্দে আবার ভেঙে পড়ে, কিন্তু পূর্ণ শক্তি ফিরে পায় আবার 127 খ্রিস্টাব্দের দিকে। গোটা গ্যালাক্সির রাজ্য সাম্রাজ্যের উত্থান পতনে, সংঘাত সংকটে এই সিন্ডিকেট বড় ভূমিকা পালন করেছে। সকল বিপর্যয়ে কাটিয়ে ওঠার সামর্থ্য ওদের দেখা গেছে। থামল জোসেফাইন। চমৎকার জোসেফাইন, চমৎকার কাহিনী ব্ল্যাক সান সিন্ডিকেটের। নিশ্চয় আমাদের ব্ল্যাক সান সিন্ডিকেট ছায়াপথ গ্যালাক্সির আকাশচারী সন্ত্রাসী সংগঠনের নাম কপি করেছে। কিন্তু কেন করেছে? একথা জানান দেওয়ার জন্যে কি যে আন্তঃগ্রহ সংগঠন ব্ল্যাক সান সিন্ডিকেটের মতোই তারা ক্ষমতাধর?
বলে একটু থেমে আবার শুরু করলো, আচ্ছা, কাহিনীর ব্ল্যাক সান সিন্ডিকেটের প্রধান কাজটা কি? জোসেফাইন একটু ভাবল, বলল, তাদের সন্ত্রাস দুর্নীতির আসল লক্ষ্য ছিল আকাশ রাজ্যের রাজ্যগুলোকে দুর্বল বা ধ্বংস করে নিজের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা। তাহলে ব্ল্যাক সান সিন্ডিকেটের আসল লক্ষ্য রাজনৈতিক, কিন্তু সে রাজনৈতিক লক্ষ্যটা কি? বিজ্ঞানী বিশেষজ্ঞদের অপহরণ করানোর সাথে সে লক্ষ্যের সম্পর্কটাই বা কি? স্বগত কণ্ঠে বলল আহমাদ মুসা। এটা তো বলা মুশকিল। সায়েন্স ফিকশনের ব্ল্যাক সান সিন্ডিকেট গেরিলাদের মতো কাজ সব গোপনে করলেও সংগঠনটি গোপন ছিল না এবং কাজের ফল প্রকাশ্যে ভোগ করত। কিন্তু বাস্তবে ব্ল্যাক সান সিন্ডিকেট সংগঠন হিসাবেও গোপন, তাদের কাজও গোপন। সুতরাং তাদের লক্ষ্য কি বলা মুশকিল। রাজনৈতিক লক্ষ্য হলে তো তার জন্য জনসমর্থন দরকার, কিন্তু গোপন সংগঠন কাজ করে জনগণের সাথে পরিচিত হবে কি করে, জনসমর্থন পাবে কি করে, এই বিষয়টা আমি বুঝতে পারছি না, বলল জোসেফাইন। নিশ্চয়ই ওদের একটা রাজনৈতিক লক্ষ্য আছে এবং সে লক্ষ্য অর্জনে ওদের রোডম্যাপও নিশ্চয় আছে, সেটা জানাও দরকার। কিন্তু এই মুহূর্তে এটা খুব বিষয় নয়, ওদের সন্ধান পাওয়ার বিষয়টি এখন বড়। আমাদের মনোযোগটা সেদিকে আকৃষ্ট করব। কথা শেষ করে একটু থেমে আহমাদ মুসা আবার বলল, আচ্ছা জোসেফাইন, সায়েন্স ফিকশনের ব্ল্যাক সান সিন্ডিকেটের প্রধান চরিত্রে কারা? তাদের কি কাজ মনে আছে তোমার? কিছু তো মনে আছেই। আমাদের ছায়াপথ গ্যালাক্সির কোটি কোটি তারকা ও গ্রহ রাজ্য নিয়ে যে গ্যালাকটিক সাম্রাজ্য, তার সম্রাট পালপেটাইন এই রিপাবলিকের সবচেয়ে প্রভাবশালী স্কাই কমান্ডার ডার্থ তাদের। এই গ্যালাকটিক রিপাবলিক জুড়েই প্রতিদ্বন্দ্বী কমান্ডো শক্তি হল ব্ল্যাক সান সিন্ডিকেট। গ্যালাকটিক সাম্রাজ্যে ব্ল্যাক সান সিন্ডিকেট কবে থেকে কাজ শুরু করে তার কোনো তথ্য ফিকশনে নেই। ছায়াপথ গ্যালাকটিক সাম্রাজ্যে রিপাবলিক প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে মহাকাশ বর্ষ গণনা শুরু হয়। সায়েন্স ফিকশনে ব্ল্যাক সান সিন্ডিকেটের প্রধান হিসাবে যার নাম প্রথম এসেছে তিনি অ্যালেক্সি গ্যারিন, অর্থাৎ মহাকাশ বর্ষ পূর্ব 33 অব্দে ব্ল্যাক সান সিন্ডিকেটের প্রধান ছিলেন। তার নেতৃত্বে গোটা ছায়াপথ গ্যালাক্সি জুড়ে ব্ল্যাক সান সিন্ডিকেটের প্রভাব প্রতিষ্ঠিত হয়। কিন্তু গ্যালাকটিক সাম্রাজ্যের প্রেসিডেন্টের নিয়োজিত কমান্ডো নেতা ডার্থ মাউল ও তার বাহিনীর হাতে অ্যালেক্সি গ্যারিন এবং তার ভিগোজ ও গভর্নররা নিহত হন। এরপর ব্ল্যাক সান সিন্ডিকেট তার ক্ষতি পুষিয়ে নেয়া হারানো প্রভাব পুনরুদ্ধারের সংগ্রামে অনেকগুলো সংঘাতে জড়িয়ে পড়ে। এই সময় গ্যালাকটিক সাম্রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধের সুযোগে ব্ল্যাক সান সিন্ডিকেট গ্যালাক্সি জুড়ে তার প্রভাব প্রতিষ্ঠার কাজে ব্রতী হয়। সময়টা মহাকাশ বর্ষ 2য় অব্দের পরের ঘটনা। ডেল পারহি ছিলেন ব্ল্যাক সানের নেতা এ সময়। তাকে সরিয়ে দিয়ে ব্ল্যাক সানের ক্যাপ্টেন ফলিন গ্রহরাজ্যের প্রিন্স জিজর ব্ল্যাক সান সিন্ডিকেটের ক্ষমতায় বসেন। প্রিন্স জিজরের নেতৃত্বে ব্ল্যাক সান সিন্ডিকেটের প্রভাব সবচেয়ে উন্নত হয় এবং প্রিন্স জিজোর গ্যালাকটিক রিপাবলিকের প্রেসিডেন্টের পালমেটাইন এবং তার প্রধান সেনাপতি কমান্ডো নেতা ডার্থ ভাদেরের পরে তৃতীয় প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়। প্রিন্সের বডিগার্ড ও ব্যক্তিগত কমান্ডো গৌরী ছায়াপথ এবং সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মহিলায় পরিণত হয়। অবশেষে ডার্থ ভাদেরের সাথে বিরোধে জড়িয়ে পড়লে প্রিন্স জিজরের এলাকারই এক কক্ষপথে এক সংঘর্ষে ডার্থ ভাদেরের ব্যক্তিগত আকাশযান এক্সিকিউটর প্রিন্স জিজরের ব্যক্তিগত আকাশযান স্কাইলুককে প্রিন্স জিজর সহ ধ্বংস করে দেয়। আর এই সময়ে ভাদেরের ছেলে স্কাই ওয়াকার তার কমান্ডো বাহিনী নিয়ে প্রিন্স জিজরের প্রাসাদ ও হেডকোয়ার্টার ধ্বংস করে দেয়। ব্ল্যাক সান সিন্ডিকেটের আর একবার পতন ঘটে। নতুন নতুন নেতৃত্ব ব্ল্যাক সানকে প্রভাব প্রতিপত্তির আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করে, যাদের একজন প্রিন্স জিজরের ভ্রাতুষ্পুত্র সাভান এবং আরেকজন হলেন জোডি ডেক। অবশেষে একটা বড় বিপদ ব্ল্যাক সানকে উত্থানের সুযোগ করে দেয়। গ্যালাকটিক সাম্রাজ্যের সম্রাট ব্ল্যাক সানকে সমূলে উচ্ছেদ করতে চাইলেন। এজন্য তিনি ক্যাসেল গ্রহের জেল কলোনি থেকে ভয়ঙ্কর ব্যাগ স্কোয়াড্রন সহ সব ক্রিমিনালকে ছেড়ে দিয়ে ব্ল্যাক সানের হেডকোয়ার্টার গ্রহ কুরুস্ক্যান্টে ঢুকিয়ে দিলেন।
সেই সাথে তাদের সঙ্গে প্রবেশ ঘটান সাম্রাজ্যের গোয়েন্দাদের, যারা ব্ল্যাক সান সিন্ডিকেটের উৎখাত সম্পূর্ণ করবে। গ্যালাকটিক সম্রাট বিপরীত ফল ফলালো। জেল থেকে ছাড়া পাওয়া জেকা থাইন এবং মফ ফ্লেরির মতো ভয়ঙ্কর ক্রিমিনালরা ব্ল্যাক সান সিন্ডিকেটের পুনরুজ্জীবন ঘটালো। ইউল আসিব এর নেতৃত্বে ব্ল্যাক সান এমনকি সম্রাটের রুলিং কাউন্সিল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করল। ব্যর্থ হলেও সেথ্রোস এর নেতৃত্বে ব্ল্যাক সান সিন্ডিকেট গোটা ছায়াপথ, গ্যালাক্সি ও গ্যালাক্সির গুরুত্বপূর্ণ লোকেশনে পৌঁছে যায়। কিন্তু একসময় বিপদ নামে আবার তাদের উপর। গ্যালাকটিক সাম্রাজ্যের বাহিনীর কাছে তারা পরাজিত হয়। নিহত ও গ্রেফতার হয় ব্ল্যাক সান সিন্ডিকেটের হাজার হাজার কমান্ডো। কিন্তু গ্যালাকটিক সাম্রাজ্যের ক্ষমতার লড়াই নিয়ে গৃহযুদ্ধের সুযোগে ব্ল্যাক সান সিন্ডিকেট আবার সংগঠিত হয় এবং তাদের ক্ষমতা ফিরে পায়। বহু শতাব্দীর নীতি পদ্ধতি পরিত্যাগ করে ব্ল্যাক সান সিন্ডিকেট প্রকাশ্য সংগঠনে এবার রূপ নেয়। তাদের অফিস মহাকাশযানে এখন তাদের পতাকা ওড়ে, কিন্তু অপরাধমূলক কাজ তারা পরিত্যাগ করেনি। তবে তাদের প্রধান তৎপরতা এখন ছায়াপথ গ্যালাক্সির আউটার স্পেসে। ব্ল্যাক সান সিন্ডিকেটের অন্যান্য প্রধান চরিত্রের মধ্যে রয়েছে জাল সান, জারা, জিলাস, মেদিন, গ্রান্ট, টাইরেলি, নাস্কা, নীলান্না, ক্রিনিন। এরা সবাই আঞ্চলিক গভর্নর পর্যায়ের বিখ্যাত কমান্ডো, যারা নেতাদের সিকিউরিটি হিসাবে কাজ করছেন। তাদের মধ্যে রয়েছে ইভা, উইবো, জুটি। আর গৌরীর কথা তো আগেই বলেছি। থামল জোসেফাইন। ধন্যবাদ। ব্ল্যাক সান সিন্ডিকেটের এক কথা এত নাম এভাবে মনে আছে তোমার? অনেক ধন্যবাদ তোমাকে। থামল একটু আহমাদ মুসা, থেমে আবার শুরু করলো। তাহলে দেখা যাচ্ছে জোসেফাইন, ব্ল্যাক সান সিন্ডিকেট নিছক ক্রিমিনাল অর্গানাইজেশন নয়। ছায়াপথ সাম্রাজ্য দখল তার লক্ষ্যের মধ্যে রয়েছে। হ্যাঁ, তারা সাম্রাজ্যের রুলিং কাউন্সিল দখলেরও চেষ্টা করছে। কিন্তু বলা মুশকিল, ক্রাইম তাদের টার্গেট নাকি ক্ষমতা তাদের টার্গেট, বলল জোসেফাইন। এটাই আসল কথা। আমার মনে হচ্ছে নিছক ক্ষমতা তাদের টার্গেট নয়, ক্ষমতা তাদের কাছে বাড়তি উপলক্ষ। আসল টার্গেট তাদের অপরাধ সাম্রাজ্যের নেতৃত্ব, বলল আহমাদ মুসা। ঠিক বলেছ, কিন্তু রাষ্ট্র ক্ষমতার নেতৃত্ব থেকে ওদের অপরাধ সাম্রাজ্যের নেতৃত্ব বড় হলো কেন? জিজ্ঞাসা জোসেফাইনের। রাষ্ট্র একটা আইনের অধীন হয়, সরকারেও আইন মেনে চলতে হয়। আর অপরাধ সাম্রাজ্যের নেতাদের কথায় আইন, তারাই সব কিছুর নিয়ন্ত্রক। এটা এক ধরনের পাপ। পাপ মানুষকে ওই বিকৃতির দিকে নিয়ে যায়, আহমাদ মুসা বলল। বুঝেছি, কাহিনীর এটাই স্বাভাবিক পরিণতি। ছোট পাপ বড় পাপ করায়, বড় পাপ মানুষকে অমানুষ বানায়। এই অমানুষরা অপরাধের সাম্রাজ্য গড়ে তোলে, যেমন ছায়াপথ সাম্রাজ্যের ব্ল্যাক সান সিন্ডিকেট। থামল জোসেফাইন, একটু ভাবল, তাকালো আহমাদ মুসার দিকে, আবার বলে উঠল, ছায়াপথের ব্ল্যাক সান সিন্ডিকেটের কথা শুনলে কি উপকার হলো তোমার? কি ভাবছ দুনিয়ার ব্ল্যাক সান সিন্ডিকেট নিয়ে? ভাবছি এই ব্ল্যাক সান সিন্ডিকেট এই নাম গ্রহণ করল কেন? ছায়াপথ সাম্রাজ্যের ব্ল্যাক সিন্ডিকেটের কোনো জিনিসটা এদের ভালো লেগেছে কি? গ্যালাকটিক সাম্রাজ্যের ওরা যেসব অপরাধ করত সেসবের সাথে এদের অপরাধের মিল নেই। আন্তঃগ্রহ এবং তারকালোকে ব্ল্যাক সান সিন্ডিকেট প্রতিপক্ষ হিসাবে ছায়াপথ রাষ্ট্রের সরকারি বাহিনীর সাথে অবিরাম সংঘাতে লিপ্ত ছিল। কিন্তু ব্ল্যাক সান সিন্ডিকেট কোনো দেশের সরকারের সাথে কোনো প্রকার সংঘাতে নেই। গ্যালাকটিক রাজ্যের ব্ল্যাক সান সিন্ডিকেট একটা নির্দিষ্ট ও তার নিয়ন্ত্রিত এলাকায় তাদের হেডকোয়ার্টার স্থাপন করেছিল এবং ছায়াপথ গ্যালাক্সিতে তাদের নিয়ন্ত্রিত বহু এলাকা ছিল। কিন্তু এই ব্ল্যাক সান সিন্ডিকেটের এরকম কিছু আছে বলে মনে হচ্ছে না। আর কোনো দেশে তাদের পক্ষে এমন একটা নিয়ন্ত্রিত এলাকা স্থাপন সম্ভব নয়। ভারতে মাওবাদীদের নিয়ন্ত্রিত বিশাল এলাকা আছে সত্য, কিন্তু মাওবাদীরা এই ব্ল্যাক সান সিন্ডিকেটের মতো সংগঠন নয়। মাওবাদীরা জনগণের ইস্যু নিয়ে, জনগণকে সাথে নিয়ে তাদের যুদ্ধ চালাচ্ছে। আর ব্ল্যাক সান সিন্ডিকেট তাদের গোপন এজেন্ডা নিয়ে, বলতে গেলে জনগণের বিরুদ্ধেই যুদ্ধ চালাচ্ছে। আমাদের এই গ্রহের ব্ল্যাক সান সিন্ডিকেটের ছায়াপথ রাজ্যের ব্ল্যাক সান সিন্ডিকেটের একটা বড় মিল আছে। সেটা হলো ওই ব্ল্যাক সান সিন্ডিকেটের মতো এরাও গোপনে তাদের তৎপরতা চালায়। কিন্তু গোপনীয়তার এই এক মিলের কারণে
এরা ওই ব্ল্যাক সান সিন্ডিকেটের নাম গ্রহণ করেছে, এই যুক্তি খুব শক্তিশালী নয়। তাহলে এই ব্ল্যাক সান সিন্ডিকেটের এই নাম গ্রহণের আর কি কোনো কারণ থাকতে পারে? ব্ল্যাক সান সিন্ডিকেটকে বোঝার ক্ষেত্রে এই প্রাথমিক বিষয়ের কোনো কুলকিনারা পাচ্ছি না জোসেফাইন। থামল আহমদ মুসা। আরেকটা উজ্জ্বল দিক ব্ল্যাক সান সিন্ডিকেটের আছে। বহু শতাব্দী ধরে তারা এই নাম নিয়ে গোটা ছায়াপথ গ্যালাক্সিতে কাজ করেছে। অদম্য তারা। সব বিপর্যয়ের মধ্যে থেকে তারা নতুন শক্তিতে জেগে ওঠে। সবশেষে তারা প্রকাশ্য নামে কাজ করছে আগের সেই একই লক্ষ্যে। এই বৈশিষ্ট্য যে কোনো সংগঠনের লোভনীয় হতে পারে, বলল জোসেফাইন। হ্যাঁ, ঠিক বলেছ, এটা হতে পারে। তাদের অদম্য বৈশিষ্ট্যের কারণেই এই ব্ল্যাক সান তাদের নাম গ্রহণ করতে পারে। কিন্তু ওদের উদ্দেশ্য ছিল ছায়াপথ গ্যালাক্সির ক্রাইম লর্ড হওয়া, গডফাদার হওয়া, এবং পারলে এই গড ছায়াপথ গ্যালাক্সির শাসক হয়ে বসা। তাহলে এই ব্ল্যাক সান সিন্ডিকেটের উদ্দেশ্য কি? বলল আহমদ মুসা। মোবাইল বেজে উঠল আহমদ মুসার। একদিনে সব প্রশ্নের জবাব আসবে না, তুমি টেলিফোন ধরো, জোসেফাইন বলল। আহমদ মুসা তুলে নিল মোবাইল। কল অন করে সালাম দিতে ওপার থেকে কণ্ঠ শুনতে পেল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর। আহমদ মুসার কণ্ঠ পেয়ে ওপার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল, মিস্টার আহমদ, আমি একটু আপনার ঘরে আসতে চাই। ওয়েলকাম, এখন কিংবা যে কোনো সময়। কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনার নিঃশ্বাস ফেলার সময় নেই। আপনি তো শুধুই বেড়াতে আসতে পারেন না, তাও রিয়াদ থেকে। আহমদ মুসা বলল, একটা বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাই। বিষয়টা ছোট কিন্তু ইন্টারেস্টিং, বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোনের ওপ্রান্ত থেকে। আমার তো দারুণ আগ্রহ হচ্ছে, বলুন না বিষয়টা। আহমদ মুসা জিজ্ঞাসা। আপনি শুনে হয়তো হাসবেন, কিন্তু কি জানি বিষয়টা আমরা এড়াতে পারছি না, বলে একটু থামল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে সঙ্গে আবার শুরু করল। আমাদের রিয়াদ বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্স টেকনোলজি অব ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী খালেদ মোহাম্মদ আবদুল্লাহ আল মক্কি একটা স্বপ্ন দেখেছেন। সে স্বপ্নে তিনি বলছেন তার স্ত্রীকে, তার স্ত্রী স্বপ্নে তাবিরের জন্যে যান ইমাম সৌদ জামে মসজিদের খতিব প্রধান আলেমের কাছে। স্বপ্নের তাবির শুনে মুশড়ে পড়েন বিজ্ঞানের স্ত্রী। তিনি বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। এ নিয়েই বেঁধেছে সমস্যা। সরকার বিষয়টি নিয়ে বিজ্ঞানীর পরিবারের উপর চাপ সৃষ্টি করতে দ্বিধাবোধ করছে। থামল স্বরাষ্ট্রমন্ত্রী। মিস্টার হোম মিনিস্টার, স্বপ্নটা কি? জিজ্ঞাসা আহমদ মুসার। একদিন তিনি গাড়ি ড্রাইভ করে বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলেন। তার গাড়িটা যখন বিশ্ববিদ্যালয় ও তাদের কোনো এক স্থানে পৌঁছে, তখন তিনি দেখতে পেলেন একজন লোক পাঁচাকোলা করে একজন মহিলাকে নিয়ে অস্থিরভাবে তাকে ডাকছে। ডাক শুনে বিজ্ঞানী সাহেব তাদের পাশে গিয়ে তার গাড়ি দাঁড় করালেন। গাড়ি পাশে দাঁড়াতেই লোকটি বলল, স্যার, আমি একজন ট্যুরিস্ট। এখানে এসেছিলাম রিয়াদের সবচেয়ে প্রাচীন এই মসজিদ দেখতে। হঠাৎ আমার স্ত্রী সংজ্ঞা হারিয়ে ফেলে। আমার স্ত্রী হার্ট প্রবলেম আছে, এক্ষুনি তাকে হাসপাতালে নেওয়া দরকার। প্লিজ আমাকে সাহায্য করুন। অবশ্যই বলে বিজ্ঞানী গাড়ির পেছনের দরজা খুলে দিল। লোকটি সংজ্ঞাহীন স্ত্রীকে পেছনের সিটে তুলে নিয়ে সামনের সিটে এসে বসল। বিজ্ঞানী গাড়ি চালাচ্ছিলেন, আবার ড্রাইভিং সিটে বসলেন তিনি। বিজ্ঞানী গাড়ি স্টার্ট দিতে যাচ্ছিলেন, এমন সময় তিনি অনুভব করলেন তার মাথার পেছনে শক্ত কিছু এসে যেন ঠেকল। পেছন ফিরে দেখলেন তার মাথায় তাক করা রিভলভার। রিভলভার সেই মেয়েটির হাতে, যাকে সংজ্ঞাহীন অবস্থায় গাড়িতে তুলেছিল লোকটি। বিস্মিত ভীত বিজ্ঞানী চোখ ফিরিয়ে চাইলেন পাশে বসা লোকটির দিকে। দেখলেন লোকটির বাম হাত তার দিকে উঠে আসছে, তার হাতে রুমাল। বিজ্ঞানী কিছু বুঝে ওঠা বলার আগে লোকটির রুমাল তার নাকের উপর চেপে বসল। তারপর আর কিছু তার মনে নেই। প্রায় সঙ্গে সঙ্গেই তার ঘুম ভেঙে যায়। এই হলো স্বপ্ন, বলে থামল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। আহমদ মুসা হাসল না, বরং তার কপাল কুঞ্চিত হল। মিস্টার হোম মিনিস্টার, বিজ্ঞানী কি নিয়ে গবেষণা করেন? উনি একজন বহুমুখী প্রতিভাবান বিজ্ঞানী। স্পেস ইঞ্জিনিয়ারিং এবং মেরিন ইঞ্জিনিয়ারিং তিনি বিশ্বের একজন বিরল প্রতিভা। স্পেস ইঞ্জিনিয়ারিং ও মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের তার সাম্প্রতিক দুই আবিষ্কার যুগান্তকারী। কল্পনার অ্যান্টিম্যাটার ফুয়েলকে তিনি বাস্তবে নিয়ে এসেছেন। এই অ্যান্টিম্যাটার ফুয়েল ব্যবহারের উপযোগী স্পেসক্রাফটের ইঞ্জিনও তিনি তৈরি করেছেন। এই ইঞ্জিন হবে প্রচলিত ইঞ্জিনের চেয়ে প্রায় 50 গুণ হালকা, কিন্তু স্পেস অতিক্রম করার কয়েক লক্ষ গুণ বেশি।
এই ইঞ্জিন ব্যবহারিক পর্যায়ে এলে আন্তঃতারকা, আন্তঃগ্যালাক্সি স্পেস ট্রাভেল সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিজ্ঞানী অ্যান্টিম্যাটার ব্যবহার উপযোগী হালকা এমন একটা মেরিন ইঞ্জিন ডেভেলপ করেছেন যা আমাদের রোড কারের মতো মেরিন কারে ব্যবহার করা যাবে। এই ব্যবহার সফল হলে মহাসাগর পরিবহনে একেবারে বিপ্লব এসে যাবে। থামল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। উজ্জ্বল হয়ে উঠেছিল আহমদ মুসার চোখমুখ। বলল, আলহামদুলিল্লাহ, এমন অবিশ্বাস্য প্রতিভা আমাদের আছে, কিন্তু তাকে নিয়ে তো কোনো আলোচনা শুনিনি। তার এসব আবিষ্কারের কথাও তো শুনিনি কোথাও। তাকে নিয়ে কোনো আলোচনা তিনি পছন্দ করেন না। তার গবেষণা কর্মের বিষয়ে তিনি অপরিহার্য ক্ষেত্রগুলোর বাইরে যেতে দিতে চান না। তিনি কোনোদিন কোনো সংবাদপত্রের পাতায়ও আসেননি। এমনকি বিশ্ববিদ্যালয়ের হলেও অনেক অধ্যাপক তাকে চেনেনই না। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে তিনি দয়া করে এমন একটি প্রতিভা আমাদের মাঝে দিয়েছেন। বলে আহমদ মুসা চুপ করল। হঠাৎ গম্ভীর হয়ে উঠল তার মুখ। চিন্তার একটা গভীর ছায়া তার চোখে মুখে। সাম্প্রতিককালে কিডন্যাপ হওয়া বিভিন্ন শাখা ও পেশার শীর্ষ ব্যক্তিদের কথা তার মনে পড়ল। সেই কিডন্যাপের স্বপ্ন দেখলেন তিনি একজন বিজ্ঞানী, এমন বিজ্ঞানী যিনি অনন্য, অবিশ্বাস্য প্রতিভার অধিকারী। একই সাথে একজন বিজ্ঞানী স্পেস ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণার শীর্ষে পৌঁছতে পারে, এই ভাবনার অতীত ছিল। তার জন্য আমরা সহযোগিতা চাই মিস্টার আহমদ মুসা, বলল স্বরাষ্ট্রমন্ত্রী ওপার থেকে। কি সহযোগিতা মিস্টার হোম মিনিস্টার? আহমদ মুসা বলল, স্বপ্নটা পরিষ্কার কিডন্যাপিংয়ের, আর বিজ্ঞানী ও আউটস্ট্যান্ডিং স্কলারদের কিডন্যাপিং ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে। পুলিশ প্রধানের কাছে শুনলাম আপনি এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছেন। খাদেমুল হারামাইন আশরাফাইন মহান বাদশাহ কথা জানার পর এ বিষয়টা খতিয়ে দেখার জন্য আপনাকে অনুরোধ করতে বলেছেন, বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। বিজ্ঞানী মিস্টার খালেদ আবদুল্লাহকে বিশ্ববিদ্যালয়ে যান? জিজ্ঞাসা আহমদ মুসার। কয়েকদিন থেকে সেনা কমান্ডোদের পাহারায় তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করেছেন। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলল, ঠিক আছে মিস্টার মিনিস্টার, আমি রিয়াদে যাব, তবে কবে যাব তা আপনাকে জানাবো। একটা দাওয়াত রিয়াদে আছে আমার ও আমার স্ত্রী, বলল আহমদ মুসা। কোথায় দাওয়াত? কিসের দাওয়াত? আমরা তো কিছু জানি না মিস্টার আহমদ মুসা। ফরাসি দূতাবাসের একটা দাওয়াত। দাওয়াতটা বিয়ের। রিয়াদের ফরাসি রাষ্ট্রদূত আমার স্ত্রী একই ফরাসি পরিবারের। সেই সূত্রে দাওয়াত আমার স্ত্রীকে, স্ত্রীর সাথে আমিও আছি, বলল আহমদ মুসা। হ্যাঁ, ফরাসি রাষ্ট্রদূত মিস মেরি জেনিফারও তো ফ্রান্সের বুরবন রাজবংশের মেয়ে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি ম্যাডাম সহ আসছেন। কবে? সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলল, সরি, বিয়ের তারিখটা আমি এখনও জানি না। বিষয়টা ডিল করছেন তো আমার স্ত্রী, আমি জেনে আপনাকে জানাবো, বলল আহমদ মুসা। না জনাব, আমি টেলিফোন করব। তাহলে স্যার এখনকার মতো এখানেই। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের কথা শেষ না হতে আহমদ মুসা বলল, ওকে মুহতারাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। ওপার থেকে ধ্বনিত হল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠ। আহমদ মুসা কল অফ করতে জোসেফাইন বলল, বিয়ের তারিখ 27 রজব। আমরা তো যাব বিয়ের অন্তত 2 দিন আগে। কথাটা শেষ করে সোফায় সোজা হয়ে বসল জোসেফাইন। হাসল, বলল, বিয়েতে তাহলে তোমার যাওয়া হচ্ছে না কেন? যাওয়া আরও পাকাপোক্ত হয়েছে, আহমদ মুসা বলল। তা হয়েছে, কিন্তু সেটা বিয়েতে যাওয়া নয়, যাচ্ছ নিজের মিশনে, বলল জোসেফাইন, মুখে তার কৃত্রিম গাম্ভীর্য। তা বটে, কিন্তু বিয়েতে অ্যাটেন্ড করার সাথে কোনো সম্পর্ক নেই, আহমদ মুসা বলল। কিন্তু তোমার সাথে এর সম্পর্ক আছে। হয়তো বিয়ের আসরেও তুমি খুঁজবে ব্ল্যাক সান সিন্ডিকেটের কাউকে, বলল জোসেফাইন। তার মুখ থেকে কৃত্রিম গাম্ভীর্য তখনও কাটেনি। হাসল আহমদ মুসা, বলল, তুমি ঠিকই বলেছ। চোখ সেটা খোঁজা স্বাভাবিক, কিন্তু মন বিয়ের আনন্দ 16 আনায় উপভোগ করবে, তুমি নিশ্চিত থাকো। হাসল এবার জোসেফাইনও। আহমদ মুসার মোবাইল বেজে উঠল আবারও। এক্সকিউজ মি জোসেফাইন, বলে আহমদ মুসা মোবাইল হাতে তুলে নিল। কল ওপেন করে হ্যালো বলে সাড়া দিতেই ওপার থেকে সালাম ভেসে এলো সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর। আহমদ মুসা সালামের জবাব দিয়ে বলল, খারাপ কোনো খবর জনাব? হ্যাঁ মিস্টার আহমদ মুসা, আপনার সাথে কথা বলে টেলিফোন রাখতেই ওয়্যারলেস পেলাম পুলিশ প্রধানের। তার কাছ থেকে জানতে পারলাম আমাদের বিজ্ঞানী বিশ্ববিদ্যালয় থেকে বাসার ফেরার পথে আক্রান্ত হয়েছেন। তিনি
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মাঝখানে আহমদ মুসা বলল, কিডন্যাপ হননি, আক্রান্ত হয়েছেন। হ্যাঁ মিস্টার আহমদ মুসা, আল্লাহ রক্ষা করেছেন, কিডন্যাপ হওয়া থেকে বেঁচে গেছেন। তার পেছনে সেনা কমান্ডোর 2টি গাড়ি ধ্বংস হয়েছে, মারা গেছেন 6 জন কমান্ডোর সবাই। বিজ্ঞানী ড্রাইভারকে ওরা গুলি করে মেরেছে। বিজ্ঞানীকে ওরা নিয়ে যাচ্ছিল, এ সময় সেনাবাহিনীর 2টি টহল গাড়ি দুদিক থেকে এসে পড়ে। বিজ্ঞানীকে রেখে ওরা পালিয়ে যায়। বিজ্ঞানী আবারও সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীকে বাধা দিয়ে আহমদ মুসা বলল, ওরা কয়টি গাড়ি নিয়ে এসেছিল? বিজ্ঞানীকে ওরা গাড়িতে তুলতে পারেনি, ছোট একটা মাইক্রো নিয়ে এসেছিল। ওরা বিজ্ঞানীর গাড়ির ড্রাইভারকে হত্যা করে তাকে বাইরে ফেলে দিয়ে ওদের একজন আমাদের বিজ্ঞানীকে সংজ্ঞাহীন করেছিল। অন্যজন গাড়ির সিটে উঠে যাচ্ছিল। এ সময় সেনাবাহিনীর 2টি গাড়ি এসে পড়ে। তখন তারা বিজ্ঞানীর গাড়ি থেকে ছুটে এসে মাইক্রোতে উঠে পালিয়ে যায়। পরে স্পট থেকে একজন পুলিশ অফিসারের মাধ্যমে জানলাম বিজ্ঞানীর গাড়ির চাবিটা নিহত ড্রাইভারের হাতে ছিল। ড্রাইভার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মাঝখানে আবারও কথা বলে উঠল আহমদ মুসা, বলল, আল্লাহর অশেষ শুকরিয়া মিস্টার, বিজ্ঞানী ড্রাইভার জীবন দিয়েছেন কিন্তু বাঁচিয়ে গেছেন বিজ্ঞানীকে। আমার মনে হয় বিজ্ঞানীর গাড়িবহর আক্রান্ত হওয়ার পর যখন ওদেরকে বিজ্ঞানীর গাড়ির দিকে আসতে দেখে তখনই ড্রাইভার গাড়ির চাবি হাতে নিয়েছিল, কিংবা অজান্তেই গাড়ির চাবিটি তার হাতে চলে আসে। গাড়িতে চাবি থাকলে সন্ত্রাসীরা বিজ্ঞানী সহ তার গাড়ি নিয়ে পালাতো। সন্ত্রাসীরা কেউ মারা যায়নি, বলল আহমদ মুসা। না, ওদের কেউ মারা যায়নি। যারা বিজ্ঞানীর গাড়িতে উঠেছিল সে 2 সন্ত্রাসীদের শুধু দেখা গেছে। মাইক্রোতে কয়জন সন্ত্রাসী ছিল তা জানাও যায়নি। যে 2 জন সন্ত্রাসী বিজ্ঞানীর গাড়িতে উঠেছিল তাদের একজন মেয়ে মানুষ ছিল বলে জানা গেছে। ওদের একজন মেয়ে ছিল? জিজ্ঞাসা আহমদ মুসার, তার চোখে মুখে বিস্ময়। তাই মনে করা হচ্ছে। 2 জনের একরকম পোশাক, এরকম একজনকে মেয়ে মনে হয়েছে, বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। বিজ্ঞানীর দেখা স্বপ্নের 2 জন সন্ত্রাসীর একজন মেয়ে ছিল, এখানেও 2 জনের একজন দেখা যাচ্ছে, আহমদ মুসা বলল। মিস্টার আহমদ মুসা, এই মেয়েটি গুলি করে ড্রাইভারকে মেরে ড্রাইভিং সিটে বসতে যাচ্ছিল, বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে স্বপ্নটা সত্যি হলো, আহমদ মুসা বলল। সত্যি হলো আংশিক, পুরোটা না সত্য হয়ে যায়, এই আতঙ্ক এখন আমাদের। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আহমদ মুসাকেও চমকে দিল। ঠিক কথাই বলেছেন, স্বপ্নের অর্ধেক সত্যি, অন্য অর্ধেক সত্যি হতে পারে, অবশ্য নাও সত্যি হতে পারে। কিন্তু আহমদ মুসার আশঙ্কা, ব্ল্যাক সান সিন্ডিকেটের নাম থেকে তাদের যেটুকু পরিচয় পাওয়া গেছে তাতে এ ধরনের সংগঠন কখনো হার স্বীকার করবে না। ডু অর ডাই হয়ে থাকে তাদের মোটো, কিন্তু ডাই এড়িয়ে ওরা ডুকেই বাস্তবায়িত করে। বিষয়টিকে আমি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। পরাজিত ওরা আহত বাঘের মতো হয়ে আছে। আপনারা সাবধানে থাকুন, আমি কাল সকালে আসছি, বলল আহমদ মুসা। আলহামদুলিল্লাহ, আপনারা আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করব, বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। ওকে মিস্টার, আমরা আসছি ইনশাল্লাহ আগামীকাল সকালে। কথা এখানেই শেষ। ধন্যবাদ মিস্টার আহমদ মুসা, আসসালামু আলাইকুম বলে ওপার থেকে বলল সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। আহমদ মুসা সালামের জবাব দিয়ে কল অফ করে দিল। আহমদ মুসা মোবাইল রাখতেই জোসেফাইন বলে উঠল, তাহলে কাল সকালেই আমাদের যেতে হচ্ছে রিয়াদে?